গুড মর্নিং। তবে গুড মর্নিং আমার নয়, কারণ আমি কাল সারা রাত ঘুমাইনি। আসলে এক একদিন থাকে না যেদিন সারা রাত ঘুম হয় না, কী কারণ জানি না, কিন্তু ঘুমোইনি কালকে সারাটা রাত। তারপর ভাবলাম এতক্ষণ বিছানায় শুয়ে থেকে কি করি, যাই উঠে পড়ি, উঠে একটু ছাদে যাই, ঘোরাঘুরি করি, একটু ছাদ বাগানটা দেখি কেমন লাগে ভোরের আলোয়, ছাদে নিজের হাতে লাগানো গাছগুলো কেমন লাগে। তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনটা এভাবেই শুরু করি, তোমাদেরকে সঙ্গে নিয়ে ভোরের আলোকে নিয়ে শুরু করি। চলো দেখে আসি ছাদ বাগানকে। তবে যাই করি না কেন, সকালের শুরুটা ঠাকুরের মুখ না দেখলে কিন্তু ভালো লাগে না। তাই সবার আগে আমার সাথে সাথে তোমাদেরকেও আমি আমার ঠাকুরকে দর্শন করালাম। ঠাকুরও উঠলো, আমিও উঠলাম, ঠাকুরও উঠলো। কি অপূর্ব লাগে না ঠাকুরের মুখ দেখলে সকালবেলায়, পুরো দিনটা ভালো লাগে। ঠাকুর সকলকে ভালো রাখুন, আজকের দিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলো আমার ছাদে যাই। দেখো ভোরের আলোতে ছাদটা কি সুন্দর লাগছে দেখতে। কি ঠান্ডা হাওয়া। এখনও কিন্তু ফুলগুলো ফোটেনি, জবা ফুলগুলো। আসলে এখনও তো 5টা বাজেনি, এখন বাজে হচ্ছে 4:30। তাই জন্য চলে এলাম। আর এটা যেহেতু সাদা জবা, বলে না সাদা ফুল রাতে ফোটে, তাই হয়তো আগে আগে ফুটে গেছে। এই ভোরবেলায় আমি এত ভোরে তো উঠি না, ছেলে স্কুল থাকলে উঠি অবশ্য, কিন্তু ছাদে আসা হয় না। তখন উঠেই আগে রান্নাঘরে দৌড়াতে হয়। মায়েদের যা ডিউটি সেটা আগে করতে হয়, কারণ আমরা যাই হই না কেন সবার আগে আমরা মা। তাই এই দিনগুলো খুব কমই আসে আমার, যে আমি এই ভোরবেলায় আমার গাছগুলোকে দেখতে পাই। এই যে দেখো, এই যে উচ্ছে গাছটা দেখছো, এটা কিন্তু একটা সারপ্রাইজ। আমি এত খুশি হয়েছি এই গাছটাতে। এই গাছটা না আমি হাতে করে লাগাইনি। আগের বার যে আমার ওই যে সাদা করলাটা ছিল না, ওর বীজ পড়েই এই গাছটা হয়েছে। হঠাৎ করে ওই সাদা করলাটা যখন মরে গেল, আমার মনটা খুব খারাপ হয়েছিল যে এত সুন্দর গাছটা মরে গেল। কারণ ওই গাছটাও কিন্তু আমি সাদা করলার বীজ হিসেবে আনিনি, আমি এনেছিলাম এমনি নর্মাল করলা, তার মধ্যে ওই একটা বীজ ছিল। আর এত করলা হয়েছিল, আমি সবাইকে দিয়ে খেতে পেরেছিলাম। তো ওইখান থেকেই আবার দেখছি এই গাছটা হয়েছে এবং এতেও করলা ধরেছে। আশা করি এবারও আমি সবাইকে দিতে পারবো, সবাই মিলেমিশে এই করলা খেতে পারবো। দেখো এটা আমার সারা বছরই শিউলি। এই গরমকালের মে মাসে ভোরবেলায় উঠে এই শিউলি ফুলের গন্ধ, শিউলি ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় না? আর এই মর্নিং গ্লোরিটা তো সেই নতুন বইয়ের মতো, পাতার ফাঁকের মধ্যে চুপ করে লুকিয়ে বসে থাকে, কি সুন্দর একটা গোলাপি মুখ নিয়ে। আর আজকে এই ঢ্যাঁড়সগুলোকেও তুলতে হবে, অনেক ঢ্যাঁড়স হয়ে গেছে, 6-7টা তো হবেই। ঢ্যাঁড়স না খুব তাড়াতাড়ি বড় হয় জানো তো, ওটাকে যদি তাড়াতাড়ি না তুলি একদম মোটা হয়ে যায়, ভালো লাগে না তখন খেতে, বীজগুলোও শক্ত শক্ত হয়ে যায়। তো আজকে তুলে নেব। এবার একটু ঠাকুরের জন্য ফুল তুলে নিই। নিজের গাছের ফুল দিয়ে আজকে কয়েক মাস হলো ঠাকুরের পুজো করছি, কোনো দিন অল্প, কোনো দিন বেশি, কিন্তু কি ভালো লাগে জানো। আগে কেনা ফুল দিয়ে যখন পুজো করতাম এই ভালো লাগাটা থাকতো না, এখন যেন মনে হয় ঠাকুরকে যখন এই ফুলগুলো দিই ঠাকুরের রূপ আরও খুলে যায়। আর যত ঠাকুরের পায়ে ফুল দিই আমার বাগানের ফুলের সংখ্যা তত বেড়ে যায়। এই দেখো কতগুলো ঢ্যাঁড়স তুললাম আজকে, আর কত সুন্দর বরবটি হয়েছে, কি সুন্দর না। নিজের গাছের ফল, সবজি, ফুল সবই যেন আলাদা ভালো লাগে। চলো এবার একটু মেথি ওয়াটার খেয়ে নিই। আসলে কি জানো তো, আমাদের যারা বাড়িতে থাকি যেসব মেয়েরা, তাদের না নিজেদের জন্য সময় বার করা আলাদা করে খুব কঠিন। তাই এই কাজের ফাঁকে ফাঁকেই নিজেদের জন্যও কিন্তু একটু যত্ন করে নেওয়াই যায়। আমরা যে বলি না আমি সময় পাই না, হ্যাঁ কিছুটা অর্থে হয়তো সেটা ঠিক, কিন্তু সব সময় কিন্তু সেটা ঠিক নয়। এই যে দেখো এখন বারান্দায় একটু বসলাম 5-10 মিনিট, এর মধ্যেই রাতে ভেজানো মেথিটা খেয়ে নেব জলটা। আর ওই যে কালকে পুঁই পাতার জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা একটু দেখে নিচ্ছি, জলটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ আজকে পুঁই শাকের বড়া করবো বলেছি না, তো সেটারও একটু প্রস্তুতি নিতে হবে। আর তার আগে দুধটা জাল দিয়ে নিই, কারণ ছেলে উঠলে আগে দুধ দেব আর একটু ছানাও বানাবো। তো এই সময় দুধটা জাল দেওয়ার আগে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। আর এই যে আমার রান্নাঘরের এক টুকরো অক্সিজেন, এর নাম দিয়েছি আমি এক টুকরো অক্সিজেন। কারণ রান্নাঘরে যখন গরমের মধ্যে ঘেমে নিয়ে রান্নার ধোয়ায় যখন কাজ করি, তখন এই দিকে তাকালেই না কিরকম অদ্ভুত মনটা শান্ত হয়ে যায় জানো তো, ভালো লাগে। আর ওই যে বললাম আমার ভালো লাগা, আমার ভালোবাসা হচ্ছে এই গাছ, গান, আঁকা, আমার এই ব্লগ, এগুলোই আমার জীবন। এদিকে দুধটা হতে থাকুক
ততক্ষণে বরঞ্চ আমি দেখি আর একটু কাজ টাজগুলো গুছিয়ে নিই, আমার ব্রেকফাস্টটা কিছুটা করে নিই, এগিয়ে নিই। দুধটা হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটা করে নেব, কারণ মেথি জল খাওয়ার আধা ঘন্টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করতে হয়। তাই যারা সুগারের পেশেন্ট মেথি জল খাচ্ছ বা যারা ওয়েট লসের জন্য মেথি জল খাচ্ছ, তারা কিন্তু আধা ঘন্টার মধ্যেই ব্রেকফাস্ট করে নেবে। আজকে আমি কালকে রাতের একটু রুটি বেঁচে গেছিলো, তার কালকে আমার বলেছিলাম না আমার কালকে সেমি লিকুইড ডায়েট ছিল, তাই আজকে একটু হেভি ব্রেকফাস্ট নেব। ডিম দিয়ে, রুটি দিয়ে, স্যালাড দিয়ে রুটি রোল করব। আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। কোথাও একটা মনে হয় বেশ রোল রোল ব্যাপার, এগ রোল খেতে যেরকম ভালো লাগে, এই রুটি রোল করলেই না আমার ওরকমই মনে হয়। আজকাল তো বাইরের এগ রোল খুব একটা খাই না, অত তেল খেলে, ময়দা, মোটা তেল, আর অদ্ভুত আমাদের ছোটোবেলার যে সেই এগ রোলের স্বাদটা এখন না আর বাইরে পাই না গো। এখন কি মোটা মোটা রোল করে, পরোটা করে, মিষ্টি দিয়ে দিয়ে, ভালো লাগে না খেতে। ওর বাবা অনেকটা তেল পড়ে গেল গো, একটু তেল তুলে রাখি। খানিকটা তেল তুলে রাখলাম একটা ছোট্ট বাটিতে। এবার ডিমটা দিয়ে দিলাম। আসলে কি নিজের জন্য আগে যদি খেয়ে নিই, নিজে খেয়ে যদি কাজগুলো শুরু করি না, তখন না এনার্জিটা ঠিক থাকে, আর বাড়ির লোকের জন্য করতেও ভালো লাগে, কারণ ওদের সাথে তো আমি একরকম খাই না। তাই আগে আমি আমারটা বানিয়ে খেয়ে নিলাম, যাতে আমার এনার্জিটা ঠিক থাকে আর আমার করতেও ভালো লাগে কাজগুলো। এবার এর মধ্যে একটু শসা, একটু অ্যাভোক্যাডো, একটু ছোলা ভেজানো, একটু বেদানার দানা দিয়ে, আর একটুখানি দই দিয়ে, একটা সসের মতো বানিয়ে, একটু মশলা দিয়ে, জিরে ভাজা টাজা দিয়ে বানিয়ে নিলাম। নিয়ে আর এই যে মশলাটা দিলাম, এটা আমাকে নীল ইউএসএ থেকে এনে দেয়, দিয়ে এটা বানিয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটু পনির গ্রেট করা, কারণ সব কিছুর মধ্যেই প্রোটিনটা একটু বেশি রাখতে বলেছে ডাক্তার আমাকে। যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু প্রত্যেকটা ফুডের মধ্যে প্রোটিনের খেয়ালটা রেখো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্রেকফাস্ট। আচ্ছা বলো তো, এই ব্রেকফাস্টটা বানাতে কত টাইম লাগলো? 5 থেকে 6 মিনিট। সেরকম হলে রাতেই সব কেটে কুটে রেখে দাও, পনির গ্রেট করে রেখে দাও, তাহলে নিজের জন্য এই 6টা মিনিটকে আমরা বার করতে পারি না? নিশ্চয়ই পারি। আমি জানি আমার সব বন্ধুরাও পারে। আসলে তো সবার বাড়ি এক হয় না, যাদের সকালবেলায় অনেক তাড়া থাকে তাদের অসুবিধা, তাদের বলবো রাতে একটু এগিয়ে রাখো, কিন্তু নিজের যত্নটা নিজেকেই নিতে হবে যে বন্ধু। এইবার ব্রেকফাস্টটা খেতে খেতে একটু টিভিটাও দেখে নিই, একটু ভালো লাগা টাইম এটা, একটু হালকা মুডে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে অনেক দিন পরে কালকে একটু বাজারে গেছিলাম, তো আজকেও ভাবছি সকালবেলাটা একটু বাজারে ঘুরে আসি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো, বাবা বাজার থেকে ফিরলাম, কি গরম বাইরে, বাজারে গিয়ে পুরো মুখটুক জ্বলে গেল। আসলে আমি তো খুব একটা বাইরে বেরোই না, এই 2 দিন বেরোচ্ছি, সকালের দিকে খুব একটা বেরোনো হয় না, মাইগ্রেন আছে বলে রোদটাও অ্যাভয়েড করি। ও খুব গরম লাগছে। তবে চলো, আজকে একটা দারুণ জিনিস পেয়েছি বাজার থেকে, তোমাদের সাথে শেয়ার করি আমি কি আনলাম বাজার থেকে। এই যে আমি নিয়ে এসেছি আজকে আমাদের বাড়ির সবার প্রিয় পাট শাক। তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ জানি, একটু শাকটা বাঁচতে কষ্ট হয়, কিন্তু ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আজকে অনেক দিন বাদে পাট শাক পেয়েছি। আমি এইবারে অনেক দিন পাট শাক খেয়েছি। আমাদের পাড়ায় যে সবজির দোকান আছে সেখানে আমি বলে রাখি পাট শাক এলেই আমাকে দেবে। আর এই যে আমার ফলের ঝুড়ি নিয়ে চলে এসেছি। আর একটা নতুন জিনিস আজকে পেলাম, এই বছরে প্রথম পেলাম হিমসাগর আমটা। হিমসাগর আম খেতে আমার খুব ভালো লাগে, কারণ এটা খুব মিষ্টি হয়, কিন্তু আমি তো আজকাল আম কম খাচ্ছি, তাই জন্য বাড়ির সবার জন্য নিয়ে এলাম। আমি খাই না খাই, ওদের তো খেতে ইচ্ছে করবে বলো, সিজনাল ফ্রুটস, কারণ ঠাকুরকেও একটু দেব, তাই নিয়ে এলাম ওদের জন্য। ওদের একটু ম্যাঙ্গো শেক করে দিতে পারবো, আমের সন্দেশ বানানোরও ইচ্ছা আছে। আর আমের সন্দেশ জানো তো হিমসাগর আমেই সবচেয়ে ভালো হয়, কেননা এই আমটা খুব মিষ্টি হয়, সেই জন্য এটা নিয়ে কোনো রিস্ক থাকে না। আর নিয়ে এসছি আমার জন্য 1 কিলো দেশি শসা। আমার সবজির দোকানদারকে বলা থাকে, আমি আবার ওই হাইব্রিড শসা খেতে পারি না, তাই ওকে আমার বলা থাকে তুমি আমার জন্য দেশি শসা এনে দিও। ও আমার জন্য রোজ দেশি শসা এনে দেয়, কোনো দিন আমি নিয়ে আসি, কোনো দিন ঝুমাদি নিয়ে আসে।
ঝুমাদি, আমি না গেলে ঝুমাদি পারে, ঝুমাদি নিয়ে আসে, ও আমাকে এনে দেয় দেশি শশা। এই শশাগুলো এবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। সকালবেলায় বাজারে গেলে বেশ ভালো লাগে, টাটকা টাটকা সবজি ফল সব দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখো, এই যে আর এক টুকরো অক্সিজেন এই ঘরের মধ্যে, এই গ্রীষ্মকালে এই যে সুন্দর সুন্দর গন্ধওয়ালা ফুলগুলো পাওয়া যায়, রজনীগন্ধা, জুঁই, বেলি। বেলি ফুল তো আমার প্রিয় ফুল, আমার সবচেয়ে ভালো লাগার ফুলের মধ্যে একটা ফুল হচ্ছে বেলি ফুল। আমার খুব 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 প্রিয় ফুল বেলি ফুল। এই যে ঘরে একটু জলের মধ্যে যদি ফুল রাখি, দেখবে সারাদিন হাজার ক্লান্তির মধ্যেও, হাজার ব্যস্ততার মধ্যেও যখনই চোখ যাবে আর এই ফুলের সুন্দর গন্ধ বেরোবে, তখনই মনটা ভালো হয়ে যাবে। এটা আমার একটা হ্যাবিট বলতে পারো, একদম ছোটোবেলা থেকে। ছোটোবেলায় তো কিনে আনতে হতো না, ছোটোবেলায় বাড়ির বাগানেই এই বেলি ফুল প্রচুর হতো। আমি রোজ বিকেলবেলায়, তখন অবশ্য বিকেলবেলায় স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে গাছের থেকে তুলে অনেক সাজি ভরে তুলতাম, কিছুটা রেখে দিতাম যাতে বাগানে গন্ধ থাকে, পরের দিন পুজোর জন্য থাকে। আর বাকি ফুল ঘরে ঘরে, বিভিন্ন ঘরে ঘরে রাখতাম, কারণ এক একটা গাছে প্রায় 60-70টা করে বেলি ফুল ফুটতো, এত ভালো ছিল বেলি ফুলের জাতটা। আর আমাদের বাগানে 10-12টা বেলি ফুলের গাছ ছিল, তো বলতে পারো অনেক অনেক একটা বড় ঝুড়ি ভরে যাবে, এত বেলি ফুল হতো রোজ। সেই মার্চ মাসের শেষের থেকেই বেলি ফুল হতে শুরু করতো, পুরো মে মাস জুন মাস অবধি বেলি ফুল হতো। এই যে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, রূপটাই আলাদা হয়ে গেল। এবার চলো, এবার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বানিয়ে নিই, যেটা গরমে আমি সবাইকে সাজেস্ট করি খেতে। এটা আমার সারা দিনের রসদ বলতে পারো, আমাদের বাড়ির সবার এনার্জি বলতে পারো। এই যে শশা এনেছি, তার থেকে একটা শশা ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি সবাইকে বলবো, তোমরা কিন্তু এটা ফলো করতে পারো। এই গরমে এইটা খেলে দেখবে যে কতটা সুস্থ লাগছে, এনার্জেটিক লাগছে। আর তাছাড়া এটা একটা ডিটক্স ওয়াটার, বডি টক্সিনগুলো যত বেরিয়ে যাবে তোমারও তত হালকা ফিল হবে, হজম ভালো হবে। এবার এক টুকরো আদাকে ঠিক এরকমই স্লাইস করে কেটে নেব। আদা কিন্তু খুব ভালো হজমের জন্য, আদা দিয়ে জল ফুটিয়ে খেলেও কিন্তু হজম ভালো হয়। এবার একটা পাতিলেবুকেও ঠিক এইভাবেই স্লাইস করে কেটে নেব, বীজ শুদ্ধই কাটবো। পাতিলেবুর জায়গায় যদি গন্ধরাজ লেবু পাও আরও ভালো, কিন্তু আমি গন্ধরাজ লেবু আজকে পাইনি, তাই পাতিলেবুই নিয়েছি। কাটার সময় কিন্তু খুব সাবধান, লেবুতে কিন্তু খুব স্লিপ করে। ব্যাস, এই যে এগুলো কুচিয়ে নিয়েছি, এবার এগুলোকে একটা কাচের জগের মধ্যে নিয়ে নেব। এইটা কিন্তু আমি, এই যে গরমটা যবে থেকে শুরু হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি, তখন থেকে কিন্তু ডেলি আমি এটা খাই। তোমাদেরও বলবো এটা খেয়ে দেখো। আর নেব এক টুকরো দারচিনি। এই দারচিনিতে কিন্তু সুগারটাও কম থাকে, ওয়েট লসে সাহায্য করে, আর অনেক গুণ আছে দারচিনির, সেটা নিয়ে না হয় আর একদিন কথা বলবো। আর নিলাম এক মুঠো পুদিনা পাতা। এইবার এতে 1.5 লিটার জল দিয়ে দেব। আমার জগটা আর কি 1.5 লিটার জল ধরে, তো এটাই দিয়ে দেবো। এতে 1.5 থেকে 2 লিটার জল তোমরা এরকম ঢেলে তৈরি করে নেবে। এই যে এইবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা ঢাকা দেওয়া পড়ে থাকবে। তারপরে 1 ঘন্টা পরের থেকে এইটা থেকে জল নিয়ে নিয়ে সবাই যে যার মতো খাবো। আবার যখন জলটা কমে যাবে আবার এর মধ্যে জল ঢেলে দেবে। এইটাই সারাদিন রোটেট করবে। আবার সন্ধেবেলায় চাইলে তুমি বদলে দিতে পারো, এর মধ্যে একটু কাঁচা এই গ্রিন অ্যাপেল থাকলে দিতে পারো, আরও অনেক কিছু অ্যাড করতে পারো, ধনেপাতা অ্যাড করতে পারো, যার যেটা ভালো লাগে। ওই যে পাট শাকটা এনেছিলাম, ওটা কেটে কুচিয়ে নিলাম। জানো তো অনেকেই কিন্তু এই পাট শাক খেতে ভালোবাসে, কিন্তু বাড়িতে আনতে চায় না। ওই যে বললাম, পাট শাক বাছতে একটু সময় বেশি লাগে, মোটা পাতার ভেতরে শিরাগুলো ফেলে দিতে হয়। আমার মাও না পাট শাক এলে বাড়িতে বাবার ওপর খুব চেঁচামেচি করতো জানো। আর আমার বাবা ভীষণ পাট শাক খেতে ভালোবাসতো। বাবা পাট শাক দিয়ে মাছের ঝোল, পাট শাক দিয়ে ভাজা, পাট শাক দিয়ে বড়া। আমি অবশ্য আজকে পাট শাকের বড়া করব। ওই যে কালকে রাতে পুঁই পাতার জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম,
সেই চালটাই দিয়ে আজকে পাট শাকের বড়া করব। আরে বাবা, পুঁই পাতার বড়া তো আমি অনেক দিনই খেতে পারবো, সারা বছর, কিন্তু পাট শাকটা তো এই সময় ছাড়া আর পাবো না, তাই এই সুযোগটা হারাতে চাই না। তবে এবছরে আমি প্রায় এই নিয়ে 7-8 বার পাট শাক খেলাম। নীল যদিও খুব ঝগড়া করে, বলে তুই পাট শাক কেন খাচ্ছিস, আমি এখানে পাই না, কিন্তু আমি ওকে বলেছি ওই যে থাক, তুই ওই দেশে পড়ে থাকবি আর আমি এখানে পাট শাক খাবো আর ভিডিও করে করে লোড করব, দেখ তুই। যাই হোক, ওই যে চালটা, আতপ চালটাকে আমি 2 কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম ক্রিমের মতো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন, একটু হলুদ, সামান্য একটু চিনি, কারণ শাকের বড়ায় একটু চিনি না দিলে ব্যালেন্স হয় না। আর ওই যে বলছিলাম না, আমার মা খুব রাগ করতো, আসলে আমার মা চাকরি করতো, তো মাকে সকালবেলায় 8:30টার সময় বেরিয়ে যেতে হতো। আমার মা ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতো, তো বেরিয়ে যেতে হতো। ওর মধ্যে বাবা এইসব নিয়ে এলে মার খুব ঝামেলা হতো আর কি, এগুলো ছাড়ানোই করা, তো সেই জন্যই মা একটু রাগ করতো। অবশ্য আমার বাবাও হাতে হাতে খুব হেল্প করতো। সকালে না পারলেও বাবা কী করতো, বিকেলের দিকে পাট শাক আনতো, এনে ওইগুলোকে ছাড়িয়ে মাকে হেল্প করতো। পাট শাক, কচুরলতি, আমার বাবা খুব এই জাতীয় খাবার খেতে ভালোবাসতো, যেগুলো গ্রাম বাংলার খাবার। আর আমাদের ছোটোবেলায় যারা তোমরা গ্রামে থেকেছো তারা তো জানোই, আমাদের যাদের গ্রামের বাড়ি আছে, এগুলো তো আমরা অঢেল পেতাম না। আমাদের গ্রামের বাড়িতে জমি ছিল, আমাদের এখনও আছে, সেই জমিতে পাটের চাষ হতো, তো বিভিন্ন সবজির চাষ হতো, তো সেখান থেকে পাট শাক নিতাম। আর এই যে চা, এই গ্যাসে পাট শাক করতে করতে ওই গ্যাসে ভাবছি 1 কাপ চা করে নিই। আমার মতো যারা চা বিলাসী আছো তারা কিন্তু আমার ব্যাপারটা ঠিক বুঝতে পারবে। কিছু কিছু জায়গার একটা গুণ থাকে না, তেমনি রান্নাঘরে আমি যখনই ঢুকি আমাকে ওই চায়ের কোটোটা আর কাপটা টানে। যাই রান্না করি না কেন, পাশে আমি 1 কাপ চা বসিয়ে দিই, আগে 1 কাপ চা নিয়ে নিই, চাটা খেতে খেতে তারপরে বাকি রান্নাগুলো করি। তাতে কি হয়, আমার মনটাও ভালো থাকে আর আমি এনার্জিও বেশি পাই। তাই যারা আমার মতো চা বিলাসী তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে। চলো, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এই যে বললাম, এগুলো হচ্ছে আমাদের পুরনো বাংলার রান্না। আমাদের বাঙালি এই পুরনো দিনের রান্নাগুলো সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। আর আমার এই যে ডায়েটিশিয়ান, তিনি কিন্তু আমায় বলেছেন, জানো তো, বিভিন্ন রকম সানফ্লাওয়ার অয়েল এগুলো খাওয়ার থেকে অলিভ অয়েল খাবে, রাইস ব্র্যান খাবে, সর্ষের তেল খাবে, এগুলো তবু বেটার। তেলটা যত সম্ভব কম খাবে, কিন্তু তার মধ্যেও এগুলোই কিন্তু বেটার। তো পাট শাকটাও দেখো এতক্ষণ মেখে রেখেছি বলে নরম হয়ে গেছে। আর এই যে আমার এনার্জি আমার সঙ্গে চলে এসছে, ওই 1 টুকরো অক্সিজেন, 1 টুকরো এনার্জি, এত কিছু থাকলে পাট শাক কেন, আমি যে কোনো রান্না করে ফেলতে পারি। আর হ্যাঁ, তোমরা অনেকে জানতে চেয়েছো আমি কেন ইন্ডাকশানে রান্না করি। আসলে কি জানো তো, এর পেছনে না অনেকগুলো কারণ আছে। আমার বিয়ের আগে আমি একবার খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছিলাম গ্যাসে, সে গল্প না হয় আর একদিন বলবো। আর একবার আমার মা গ্যাস সিলিন্ডার লাগিয়ে গ্যাস যেই অন করেছিল, হুশ করে সিলিন্ডারের মাথা থেকে আগুন জ্বলে উঠেছিল, সিলিন্ডারের রাবারটা ছিল না। তো সেই থেকে না আমার একটা প্যানিক, গ্যাসের প্রতি একটা ভয় হয়ে গেছিলো। তো বিয়ের পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কিন্তু গ্যাসে রান্না করতে পারবো না, আমার গ্যাসে ভীষণ ভয় লাগে। তো ও শুনে হেসেছিল, বলেছিল কিসে রান্না করবে। আমি বলেছিলাম জানি না, তুমি ব্যবস্থা করো। তখন বলেছিল তাহলে কি মাটির উনুন এনে দেবো। আমি বললাম সেটাও আমি করতে পারি না। তখন আমরা রাইস কুকার, এই ইন্ডাকশান, মাইক্রোওভেন, এগুলো দিয়েই কিন্তু আমাদের দিব্যি চলে যাচ্ছে। আমার এই এত বছর ধরে সংসার, এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে চলে যাচ্ছে। এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমার 1 রাউন্ড পাট শাকের বড়া হয়ে গেছে। জানি অনেকেরই লোভ লাগছে, কিন্তু কি করব বলো, তোমাদেরকেও যে একটু কষ্ট করতে হবে, হয় আমার বাড়ি চলে আসতে হবে, আর না হলে ওই বাজার থেকে পাট শাক এনে ওই 1-1.5 ঘন্টা ধরে বেছে তারপরে এরকম টুক করে বড়াটা বানিয়ে ফেলতে হবে। আমি কিন্তু ফার্স্ট রাউন্ডে বড়াগুলো বাড়ির লোকের জন্য রাখবো না, যতই আমি ডায়েটে থাকি না কেন, এই লোভ আমি ছাড়তে পারবো না। আমি আবার ওই অত কড়াকড়ি ডায়েটের মধ্যে থাকতে পারি না। যদিও সুগারের জন্য এবার একটু করছি, কিন্তু 2টো পাট শাকের বড়া দিয়ে ওই চাটাকে আমি খাবই। কি বলো, চায়ের সাথে এরকম থাকলে কি মিস করা যায়? একদম যায় না। চলো, পাট শাকের তো অনেকগুলো বড়া হবে, তার জন্য পাশের গ্যাসে বাকি যে পাট শাকটা ছিল, অনেকটা পাট শাক এনে ফেলেছি, তাই সেটা দিয়ে একটু ঝোল ঝোল করছি। আজকে বাবার কথা মনে পড়ে গেল বলতে গিয়ে, তাই বাবার মতো পছন্দের মতো একটা রান্না করছি। এই যে রসুন কুচি দিয়ে পাট শাকের একটা ঝোল,
আমি খুব একটা খাই না, কারণ ওই বললাম ল্যাট করে, আমি শুকনো ভাজা ভাজাই খাই। কিন্তু আজকে বাবাকে যখন মনে পড়লো, বাবার খাবারটা খেলে কোথাও একটা বাবার ছোঁয়াটা থাকবে। আসলে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তো প্রত্যেকটা রান্নায় মিস করি। এই যে চলে এসছি পাট শাকের বড়া নিয়ে, কি এ স্বাদ! আহা, কোথায় ডায়েটিং! আমার তো এই জন্যই ডায়েটিং হবে না, জানো তো, কোনো দিনও হবে না, সুগারও কমে না, কিছুই না। আহা, চায়ের সাথে এরকম বড়া হলে উফ! তোমরা যারা এখন আমাকে লোভ দিচ্ছ, লোভ দিয়ে কোনো লাভ নেই, চলে এসো, আরও 1 কাপ চা নিয়ে তোমাদের সাথে বড়াগুলো শেয়ার করব। আর তোমাদের কেমন লাগে এরকম বড়া দিয়ে চা খেতে? জানি আমার ফিলিংসটা দেখে ভালোই বুঝতে পারছো আমার কেমন লাগছে। আহা, এই যে বড়া, এই যে মুচমুচে আওয়াজ, মুচমুচ করে খাচ্ছি, উফ, টু গুড। চলো, এদিকে পাট শাকের ঝোলটাও প্রায় হয়ে এলো। চা দিয়ে বড়া এনজয় করতে করতে এইসব রান্নায় তো সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আর এমনই হয়ে যায়, মানে তোমার রান্নাতেও খাটনি নেই, কিছু নেই, কিন্তু সবাই ভালো বলবে খেয়ে, বাড়ির সবার ভালো লাগবে, ছোট থেকে বড়। সেই জন্য এই রান্নাগুলো যখন হয় না, কোনো রিস্ক থাকে না, জানি তো আজকে ভাত উঠে যাবে। চলে এলাম দুপুরের থালা সাজিয়ে নিয়ে। এই যে পাট শাকের বড়া, একটু ভাত, আর এইখানে নিয়েছি চিচিঙ্গা আর কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করেছিলাম, কারণ আমার তো এখন এরমই খাওয়া, জানো, সেই জন্য সেটা নিয়ে। আর আমার ছেলেকে দেখো, এত কিছু বানালাম, সে খাচ্ছে ঘি, ডিম সেদ্ধ আর পাট শাকের বড়া। যত ভাজা ভুজি বড়া এইসব ওর ভালো লাগে, ওকে কোনো ভালো খাবার দিলে ওর ভালো লাগে না। আমি বললাম পাট শাক খা, যেই দেখলো ওরকম ল্যাট করছে, ব্যাস বলে দিল না। সারাদিনের কাজের পরে চলে এলাম নিজের জগতে। এই যে আমার ঘর, এই যে সব কিছু, এই সময়টা না আমার দিনের সবচেয়ে ভালো লাগার টাইম। হ্যাঁ, কোথাও আমি আমার পরিবারের, আমার বন্ধুবান্ধবদের, আমার সন্তানের, সবার, কিন্তু এই যে দিনের এই টাইমটা, এই যে রাতে শোয়ার সময় ফ্রি হয়ে ঘরে ঢুকে পড়লাম সব কাজ সেরে, এই সময়টা আমার, এই সময় আমার যা ইচ্ছা করে আমি তাই করি। অনেক কাজ এগিয়ে রাখি, কালকে কি করব সেই প্ল্যান করি। আর এই যে দেখছো না আমার 2জন বন্ধু, এরা কিন্তু সব সময় আমার সাথে থাকে আমার খাটে। এদের নাম কি জানো? একজনের নাম পান্ডা আর একজনের নাম পান্ডু। পান্ডু, এই দুটোকে ছাড়া আমার ভালো লাগে না। আর আমার বোবো আছে, বোবোকে আমি শ্বশুরবাড়ি রেখে এসেছিলাম। বোবো একটু বেশি জায়গা নিচ্ছিল, তখন আমি মানে ঘরে, আমরা আগের বাড়িতে যখন ছিলাম তখন তো ঘরে অতটা জায়গা ছিল না, তো বোবোকে রেখে এসেছিলাম। এখন বসে এই যে ওই ম্যাটগুলো ঠিক করলাম, গুছিয়ে রাখলাম। আমি করি কি জানো তো, প্রত্যেক দিন রাতে টেবিলের সব ম্যাট তুলে দিয়ে টেবিলটাকে একবার সাবান দিয়ে পরিষ্কার করে দিই, পাথরের তো, সেই জন্য যাতে চ্যাট না করে। তারপরে সকালবেলায় নতুন ম্যাট পেতে দিই। আর এই যে এইটা আমার মি টাইম, এবার একটু নিজের যত্ন করব। আর আমার যত্নের জন্য এইগুলো তো আমার অপরিহার্য। তোমরা কিভাবে নিজের যত্ন নাও, নিজের মি টাইম কাটাও, অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। চলো, আর একটু কাজ বাকি আছে। এই যে সকালে আমার যত্নের জন্য যেটা আমাকে এখন করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে একটু মেথি ভিজিয়ে রাখবো। সারা রাত ভেজানোর পরে সকালবেলা এই জলটা খেয়ে নেব। এতে ডিটক্স হবে বডি, সুগার লেভেল ঠিক থাকবে, আর ওয়েট লস হবে, মেটাবলিজম বাড়বে। তাই তোমরা যারা ভাবছো যে সুগারে ভুগছো বা যারা ভাবছো ওয়েট লস করবে, তারা কিন্তু নিশ্চিন্তে সকালের প্রথম ড্রিঙ্কস এটা নিতে পারো। আর চাটা অবশ্যই ব্রেকফাস্টের পরে। আমি কিন্তু খুব চায়ের পোকা, কিন্তু ওই যে বললাম কোনো সময় নিজের যত্নের জন্য কিছু কিছু জিনিস করতে হয়, এটাও সেরকম একটা স্টেপ। আমি ইদানিং 7 দিন হয়ে গেল ঘুম থেকে উঠে চা খাই না। আগে মেথি ওয়াটার খাই, পরে চা খাই। থাইরয়েডের ওষুধ নিয়ে মেথি ওয়াটারটা খেয়ে নিই। আর এই যে আমার অক্সিজেন, তাকেও তো একটু অক্সিজেন দিতে হবে, একটু খাবার দিতে হবে। এইটা হচ্ছে তার খাবার টাইম। সপ্তাহে সে 2বার চান করে, আর এই সময়টা সে একটু খাবার খায়।
সারাদিন তাকে আমাকে খুশি করতে হয়, যে তাই আমাকেও তাকে রাতে একটু খুশি করতে হয়। আর কালকে ভাবছি আমার জন্য আর বাড়ির সবার জন্যই একটু ছোলা রান্না করব, কারণ ছোলাটা প্রোটিন, আমার ডায়েটেও আছে। এই যে হোম সুইট হোম। আর হোম সুইট হোমের কিচেনটাই তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানে হোম মিনিস্টার থাকে। তাই তো আমার মতো তোমরাও একমত তো, যে হোম মিনিস্টারের ঘর কোনটা? কিচেন। আর এইটা আমার একটা চামচ থাকে একটা বাটিতে, যেটা দিয়ে আমি ফোড়ন দিই, সেটাও আমি এখানে মাইক্রোর উপরে রেখে দিই। এই রান্নাঘরটা রাতে একদম ঝাঁ চকচকে করে না শুলে আমার সকালবেলায় উঠে ভীষণ বিরক্ত লাগে, কারণ সকালে উঠেই যদি রান্নাঘরটা এঁঠো থাকে বা নোংরা থাকে, বা তাতে কি হয় আরশোলাও বেশি হয়, আর মনটাও ভালো লাগে না, কাজের এনার্জিটাই ডাউন হয়ে যায়। এই যে ছোলা কটা এবার ভিজিয়ে দেব, দিয়ে তারপরে আমার আজকের মতো কাজ শেষ। সব কাজ শেষে একটা বই নিয়ে, একটা বই পড়ছি, সেটা পরের দিন শেয়ার করব কি বই পড়ছি, সেইটা নিয়ে শুয়ে পড়ব। আবার কালকে সকালে দেখা হবে। এমনিও কাল সারাদিন ঘুম হয়নি, কাল রাতে ঘুম হয়নি, অলমোস্ট 2 দিন জেগে। তো আজকে রাতে খুব ঘুম এসে গেছে, এবার একটু ঘুমিয়ে পড়ব। কাজকর্ম সব সারা হয়ে গেল। হঠাৎ করে সব যখন সারা হয়ে যায়, কীরকম একটা অদ্ভুত, চারিদিকটা যেমনি রাতে নিস্তব্ধ হয়ে যায়, নিজেকেও কীরকম নিস্তব্ধ লাগে। হঠাৎ মনে হয় যেন কি, মানে হঠাৎ একটা খালি হয়ে গেল। এই খালি ব্যাপারটা দারুণ লাগে, কিন্তু রাত্রিবেলায় একদম নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়লাম, আজকের মতো শেষ। আর হ্যাঁ, ওই যে কালকের কাজগুলো, ওই যে আমার মি টাইমে প্ল্যান করে নিয়েছি, তাই আর কোনো চিন্তা নেই। চলো, যাকে দিয়ে দিন শুরু করেছিলাম তাকে দিয়েই আবার দিন শেষ করলাম। যে আমাদের শুরু সেই আমাদের শেষ। আর ওই যে বললাম, আমার ভালো লাগার জিনিস আঁকা, গান, বাগান, ঠাকুরের পুজো, এগুলোই আমার ভালো লাগার জিনিস। এগুলোতেই আমি ভালো থাকি, জানো তো, এগুলোই আমার অক্সিজেন। তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে।